হচ্ছে না? এখন এখন হচ্ছে? হচ্ছে, জি স্যার। ওকে, ঠিক আছে। তো যেটা আমরা বলছিলাম যে আমরা গত ক্লাসে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, যেখানে অ্যাসাইনমেন্টটা এরকম হবে। আমরা কিন্তু তোমাদেরকে অনেকে প্রশ্ন করেছে স্যার অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবো এরকম। আমরা তোমাদেরকে একটা গ্রুপ মেইল আমি অ্যাড্রেস দিয়ে দিব। গ্রুপ মেইলে তোমরা জাস্ট ওয়ার্ড ফরম্যাটে, মানে এক পেজের মধ্যে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট, আমি কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দিব না, আমি টোটাল ইন দ্য প্রসেসে আমরা 4টা অ্যাসাইনমেন্ট দিব এবং ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্ট গুলি দেবে। এবং অ্যাসাইনমেন্টে তোমার যদি অ্যাসাইনমেন্ট নাম্বার 1 হয় তাহলে তোমার ফাইল নাম্বার নামটা হবে অ্যাসাইনমেন্ট 1 ব্র্যাকেটে তোমার আইডি। ঠিক আছে? আচ্ছা, যে তোমরা যদি আমার যে কোনো প্রশ্ন যদি হয় জাস্ট তোমাদের যে মানে যে কোনো প্রশ্নগুলো আমাদের মেসেজে তোমরা টাইপ করবে। মেসেজের টাইপ যেগুলো আমরা পরবর্তীতে ইয়ে করবে, কারণ আমার পুরোটা মেসেজের কনভারসেশন কিন্তু রেকর্ড করা হয়। তো যে কারণে যেটা হয় যে তোমরা যদি উল্টো পাল্টা মেসেজও দাও সেটাও কিন্তু আমি পরবর্তী, যেমন গতকালও দেখছিলাম, তো সবগুলো রেকর্ডেড ছিল, তো সেটা থেকে যায়। তো তোমরা তোমাদের মানে তোমার চরিত্রকে ডিফাইন করে এমন কোনো ক্রিটিক্যাল মেইল মেসেজ তোমরা দিও না প্লিজ। আচ্ছা, আর তোমাদের প্রশ্নগুলি আমাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্নই তোমরা আমাদের মেসেজগুলোতে টাইপ করে রাখো, আমি পরবর্তীতে পড়লে, এবং সাথে তোমাদের প্রত্যেকের নাম তো আইডি নামে আছে। আর তোমাদের আরেকটা রিকোয়েস্ট করব, যদিও আমি বলছি যে তোমাদের অ্যাটেন্ডেন্স আমাদের নেয়ার কথা, তোমাদের অনেক স্যার যেটা করে যে তোমাদের স্ক্রিনশট নিয়ে তোমাদের আইডি নিয়ে, আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা প্রত্যেকে যারা এখন ক্লাসে আছো প্রত্যেককে তোমার আইডি নাম্বার লিখে মেসেজে একটা করে টাইপ করবে, জাস্ট তোমার আইডি নাম্বারটা লিখে টাইপ করবে। তো যেহেতু তোমার নামটাও তাই এবং আইডি নাম্বারও তাই থাকবে, একই থাকবে, তাহলে আর যারা তোমার আজকে ক্লাসে আছো কিন্তু ক্রিকেট খেলছো তারা হয়তো বা মেসেজ দিতে সক্ষম হবে না আর কি। ঠিক আছে? তো এনিওয়ে, তো আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের মেসেজ অনেকে দিচ্ছ এবং আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি। এবার আসো আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়ে। কেউ কিছু বলতে চাচ্ছো? আচ্ছা, এনিওয়ে, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্ট 1 এবং প্যারেনথেসিসে তোমার আইডি নাম্বারটা থাকবে ওয়ার্ড ফরম্যাটে, পিডিএফ দরকার নেই তোমার। সেটা আমার ওই গ্রুপ মেইলটা আমি তোমাদের এই শুক্র শনিবার মেইল করে দেব, এর মধ্যে তোমরা আলাপ করে নিবে। তোমরা আমরা এখানে আমাদের অ্যাসাইনমেন্টের টাইটেলটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে explain how internal and external factors influence nutrient supply to the plant roots by mass flow। ঠিক আছে? এটা আমাদের প্রথম অ্যাসাইনমেন্টের টাইটেল। আর আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেখানে আমরা কয়েকটা প্রশ্ন করেছি যে explain the relative contribution of root interception, mass flow and diffusion processes in the supply of nutrients in the soil to plant roots। তো এটা আসলে এই প্রশ্নটা বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ইয়ারে কোশ্চেনটা এসেছিল। যেহেতু আমরা পরীক্ষা নিতে নাও পারি, তারপর তোমাদেরকে জানিয়ে রাখলাম যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হতে পারে যে তোমাদের একটা টেবিলের মতন দিয়েছি, সেখানে আমরা এক্সপ্লেন করেছি যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এলিমেন্ট গুলো সেগুলো কোনটা, যেমন ধরো আমরা দেখেছি এনপিকে, সেগুলো কি ফরম্যাটে তোমাদের মেইনলি ডিফিউশন ফরম্যাটে, কারণ আমরা বলেছি এদের মোবিলিটি অনেক হাই এবং কম্পারেটিভলি ছোট আয়ন, এই জন্য তাদের যে ডিফিউশন প্রসেসে বেশি হয়। আমরা যদি আগে দেখি, আর যে ক্ষেত্রে অন্যান্য প্রায় সব নিউট্রিয়েন্ট এক্সেপ্ট ফর ফসফরাস, সে অন্য নিউট্রিয়েন্ট গুলো সেগুলো মাস ফ্লোর মাধ্যমে বেশি হয়। আর যেসব আয়নের সাইজ একটু বড় যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, তারা রুট ইন্টারসেপশনের মাধ্যমে তাদের কন্ট্রিবিউশন মোটামুটি যথেষ্ট আছে। তো আমরা আরেকটা প্রশ্ন বলেছি যে যে ওয়াই দ্য ডিফিউশন প্রসেস ইন দ্য প্রিন্সিপাল ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রিবিউটর। হ্যাঁ, সরি, এখানে একটা ভুল আছে, এখানে is the principal contributor. প্রিন্সিপাল কন্ট্রিবিউটর ফর দ্য ট্রান্সপোর্ট অফ ফসফেটস ইন দ্য রাইজোস্ফিয়ার, এটাও আমরা বলেছি। সেটা আমরা বলেছি যে আইদার তোমাদের প্রশ্ন হিসেবে থাকতে পারে অথবা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, আমরা মেইনলি তোমাদের এটা আলোচনা করতে গেলে তোমরা অনেকেই হয়তো বা ফসফরাস ফিক্সেশন সম্পর্কে জানো, যে তোমরা জানো যে মাটিতে যথেষ্ট পরিমাণে ফসফরাস থাকা সত্ত্বেও আমরা প্রতিটা ক্রপিং সিজনে আমরা ফসফরাস কিন্তু অ্যাপ্লাই করি, ফসফেট টিএসপি ফরম্যাটে বা ডিএপি ফরম্যাটে। তার একটা মূল কারণ হচ্ছে যে ফসফরাস যখনই আমরা অ্যাপ্লাই করি তার কিছুক্ষণের মধ্যে যদি মাটির পিএইচটা একটু কমে যায় বা একটু বেড়ে যায়, তাহলে যদি
পিএইচটা কমে যায় তাহলে সেটা আয়রন অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ফসফেট ফিক্স ফসফেট তৈরি করে, আর যদি পিএইচটা বেড়ে যায় তাহলে সেটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে ফসফেটটা ফিক্স হয়ে যায় এটাকে। এবং শুধুমাত্র খুব একটা ন্যারো পিএইচ রেঞ্জে এবং স্পেসিফিক সয়েল কন্ডিশনেই ফসফেটটা প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল ফর্মে অর্থাৎ ডাইহাইড্রোজেন ফসফেট ফর্মে থাকে। তো এর জন্য আমরা যখন অ্যাপ্লাই করি কিছু পরিমাণে অল্প কিছু সময়ের জন্য ফার্স্ট অ্যাপ্লিকেশনের পর সেটা অ্যাভেলেবল ফর্মে যায়, পরবর্তীতে ওই বিভিন্ন প্রসেসের কারণে সেটা ফিক্সড হয়ে যায়। তো যে কারণে যখনই তোমার ফসফেটটা কিছুটা রিলিজ হয় তখনই সেটা শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট হয় অর্থাৎ ডিফিউশনের মাধ্যমে হয়। কিন্তু মাস ফ্লো ট্রান্সপোর্টের জন্য যেটা হয় যে প্রচুর পরিমাণে সলুবল ফসফেট তোমার ওয়াটারে বা সয়েল ওয়াটারে বা সয়েল সলিউশনে থাকতে হবে, কিন্তু যেটা নর্মালি যেহেতু ফিক্সড ফর্মে চলে যায় সেই জন্য সে সলুবল ফর্মে থাকে না, যার কারণে ট্রান্সপিরেশনের সাথে মাস ফ্লো যখন হয় তখন সেটার সাথে ফসফরাস অ্যাভেলেবল ফসফরাস থাকে না যেটা ট্রান্সপোর্টেড হবে। তো যে কারণে ডিফিউশন ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রিবিউটর। আমরা সেটা আরেকটু তোমাদের ফসফরাস ফিক্সেশন বোধহয় নেক্সট ইয়ারে সয়েল সায়েন্সে পড়াবে, ওটা সম্পর্কে ভালো আইডিয়া থাকলে আমার মনে হয় আরো ক্লিয়ারলি তোমরা কনসেপ্টটা বুঝতে পারতে। এনিওয়ে আজকে আমরা যেটা বলবো যে আমরা গত ক্লাসে দেখেছি যে আমরা যে তোমার নিউট্রিয়েন্ট আপটেক প্রসেস আসলে তিনটা মানে ইন্টার কানেক্টেড প্রসেসের সাথে রিলেটেড। একটা হচ্ছে যে প্রথমে সয়েলে, যদি আমরা এখানে ফিগারে যে দেখছি যে সয়েলে যে সলিড ফেজে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেই নিউট্রিয়েন্ট গুলো প্রথমে কি সলিউশনে রিলিজ হতে হবে বা এবং পরবর্তীতে সেটা ট্রান্সপোর্টেড হতে হবে রুটে, যেটা আমরা একটু বেশি দূরে চলে গেছে নাকি। তো আমরা কি বলছি যে রুটের কাছে যেতে হবে এবং পরবর্তীতে প্ল্যান্টের ভিতরে যেতে হবে, কেমন? অর্থাৎ প্ল্যান্ট আপটেক অ্যান্ড ট্রান্সলোকেশন অ্যান্ড ইউটিলাইজেশন। তো এখন আমাদের মূল প্রশ্ন, আমরা জানি যে আগে গত দিনের লেকচারে আমরা যেটা বলে মেইন কনসেপ্টটা ছিল বা মেইন টপিকটা ছিল যে নিউট্রিয়েন্ট গুলো কিভাবে সয়েল সলিউশন থেকে রুটের কাছে আসবে, এবং আমরা বলেছি যে রুট ইন্টারসেকশন অর্থাৎ প্ল্যান্ট রুটের গ্রোথের কারণে অথবা মাস ফ্লোর কারণে অর্থাৎ সয়েল সলিউশন যখন সয়েল ওয়াটার প্ল্যান্টে যাবে তখন সেটার সাথে কিছু নিউট্রিয়েন্ট রুটের কাছে আসবে। আরেকটা বলছে ডিফিউশন অর্থাৎ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে নিউট্রিয়েন্টটা প্ল্যান্টের রুটের কাছে আসবে। কিন্তু প্ল্যান্টের ভেতরে আমরা নিউট্রিয়েন্টটা ইউটিলাইজ করতে চাই প্ল্যান্ট, তাহলে অবশ্যই সেটা রুট হয়ে পরবর্তীতে সেটা তার ভাস্কুলার বান্ডলের জাইলেম ভেসেলের মাধ্যমে তারপরে বিভিন্ন পাতা বা ফুল বা ফল বা তার যেখানে নিউট্রিয়েন্টটা রিকোয়ার্ড সেই জায়গায় তোমার ইউটিলাইজেশনের জন্য যাবে। তাহলে তার জন্য প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে রুট ব্যারিয়ারটা বা প্ল্যান্টটা রুটের ভেতরে যেতে হবে। তো রোমাঞ্চ কি বলতে চাচ্ছ একটু বলো তো। 165 165 যে রেজ হ্যান্ড করেছো। এনিওয়ে তো তো আমরা যদি রুটের ভেতরে কিভাবে যায় এই কনসেপ্টটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে তার আগে আমাকে একটু যেটা বলছি যে নিউট্রিয়েন্ট গুলো এখানে অনেকগুলো থিওরি আছে, এই থিওরিগুলো আমরা যাব না কারণ এই থিওরিগুলি সবগুলো অবসোলিট, কারণ প্ল্যান্ট নিউট্রিয়েন্ট আপটেক প্রসেস এখন একটা ফ্যাক্ট অর্থাৎ যেটা আমরা সম্পর্কে ভালোভাবে জানি। তো সেখানে আমরা হাইপোথেটিক্যাল থিওরিগুলি যেমন কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি, কার্বন ডাইঅক্সাইড থিওরি বা লুন্ডেনগার্ড সাইটোক্রোম পাম্প থিওরি, বেনেট ক্লার্ক প্রোটিন লেকটিন থিওরি, ডোনান্স ইকুইলিব্রিয়াম থিওরি, ক্যারিয়ার থিওরি, এটিপিএস থিওরি, এগুলো কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটেও আমার যতদূর জানা আছে যে তোমরা পড়েছো, কিন্তু এই থিওরিগুলো এখনো অবসলিট। এগুলো সাধারণত 70, 80 এবং 90 এর দশকে যখন প্ল্যান্ট আসলে কিভাবে নিউট্রিয়েন্ট আপটেক করে এই প্রসেসগুলো সায়েন্টিস্টদের কাছে তোমার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন ছিল, তখন তারা এই থিওরিগুলো দিয়েছে এবং থিওরিগুলো প্রুফ করার জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেছে। যে কারণে আমরা যখন আমরা ইন দ্য কোর্স অফ আওয়ার ডিসকাশন আমরা কিন্তু
কিন্তু অনেকগুলো এক্সপেরিমেন্টের সাইটেশন দিব যেগুলো অনেকগুলি কিন্তু 70 এবং 80-র দশকে করা, কিন্তু সেগুলোর এক্সপ্লেনেশন এখন আমরা খুব ভালো, রেজাল্ট গুলোকে এক্সপ্লেন এখন আমরা ভালো করতে পারি। তো তো আমাদেরকে তোমাদেরকে এখানে আমি একটু বলতে চাই, আমরা কিন্তু আজকে বেশিক্ষণ ক্লাস করতে পারবো না, আমাদের একটা মিটিং আছে। তো যেখানে আমরা বলতে চাচ্ছি, তারপর আমরা তোমাদের কাছে কিছু কোশ্চেন থ্রো করে যাব আমরা, যে তোমাদের মনে রাখতে হবে যে নিউট্রিয়েন্ট গুলো যখনই যদি প্ল্যান্টের ভেতরে যেতে চায়, তাহলে কিন্তু তার কতগুলো রুটে, আমরা যদি রুটের যে সেল, যদি একটা সেল, রুট সেল বা তোমার যে কর্টিক্যাল সেল বলো অথবা রুট হেয়ার বলো, সেখানে কিন্তু রুটের ভেতরে যদি চলে যেতে, তাহলে সেলগুলোর ভেতরে যেতে হবে। এবং সেখানে এসেনশিয়ালি দুই ধরনের ব্যারিয়ার সে ফেস করবে নিউট্রিয়েন্ট গুলো। তোমাদের আমি রিয়েলি ডোন্ট অ্যাপ্রিসিয়েট এনি ডিস্টারবেন্স ইন আওয়ার ক্লাস। তোমাদের যদি আমি বলেছি যে তুমি যদি ক্লাসে নাও থাকতে চাও, আমি কিন্তু তোমার মাইন্ড করব না, কিন্তু তুমি যদি ক্লাসে থেকেই ডিস্টার্ব করো, এটা আমি অ্যাপ্রিসিয়েট করব না। নাদিয়া কিছু বলবে? যারা রেইজ হ্যান্ড করেছো, এনিওয়ে, তো আমরা যেটা বলছিলাম যে নিউট্রিয়েন্ট গুলো অবশ্যই একটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেল ওয়াল, দেন সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের এই দুটো ব্যারিয়ারকে কিন্তু তোমার ব্যারিয়ার গুলোকে তোমার ভেদ করে তারপরে নিউট্রিয়েন্ট গুলো সেলের ভেতরে যেতে হবে। এখন তোমাদের মনে রাখতে হবে যে সেল ওয়ালটা হচ্ছে যে একটা পোরাস স্ট্রাকচার, অর্থাৎ সেই পোর সাইজ গুলো জিনিয়া কিছু বলবে? আর কি আছে ধরো? Unfortunate. তো তো আমরা যেটা বলছিলাম যে সেল ওয়ালটা একটা কি পোরাস স্ট্রাকচার, সেখানে সেখানে অনেক পোর সাইজ গুলো এমন যেগুলোতে অনেকগুলো নিউট্রিয়েন্ট গুলি সহজে সেল ওয়ালের ভেতরে যেতে পারবে। কিন্তু সেল মেমব্রেনটা এটা একটা বাইলেয়ার প্রোটিন মেমব্রেন, তোমার সেখানে এত কম্প্যাক্ট যে সেখান দিয়ে লিকুইড গুলিও অনেক সময় যেতে পারে না, শুধুমাত্র সেগুলো কিছু গ্যাসিয়াস সাবস্টেন্স, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড বা অ্যামোনিয়া গ্যাস, এগুলো সেগুলো এটার ভেতর দিয়ে যেতে পারে। তাহলে নিউট্রিয়েন্ট গুলো আমাদের যে যে পটাশিয়াম বা ক্যালসিয়াম বা অন্যান্য নিউট্রিয়েন্ট যেগুলো, সেগুলো কিভাবে এই সেল ওয়ালের ভেতর দিয়ে যেতে পারে, আমরা যদি একটু ক্রস সেকশন দেখি, তোমরা অলরেডি গত ইয়ারে বোধহয় ক্রপ বোটানিতে বা ইয়ারে দেখেছিলে। তো সেখানে আমরা দেখি যে যদি আমরা সেল যে রুটকে ক্রস সেকশন করি, তাহলে সেখানে আমরা দেখবো যে রুট হেয়ারের পর এখানে অনেকগুলো কর্টিক্যাল সেল আছে। এখন এই কর্টিক্যাল সেলগুলোর কিন্তু যে সেল ওয়াল এবং সেল মেমব্রেন আছে, এবং পরবর্তীতে এই যে ভাস্কুলার বান্ডেলটা কিন্তু একটা যে স্টিলি বা আমরা বলি ক্যাসপেরিয়ান স্ট্রিপের মাধ্যমে এটাকে ভাস্কুলার বান্ডেলটাকে ঘিরে রাখে। ভাস্কুলার বান্ডেল কি লাগে, যেখানে জাইলেম ভেসেল এবং ফ্লোয়েম ভেসেল গুলো আছে, জাইলেম ফ্লোয়েম গুলো, তো সেগুলোর ভেতরে যদি সেগুলোতেই মেইনলি ট্রান্সপোর্ট হয়। তো এখন একটা জিনিস মনে রাখবে, এই যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এটা কিন্তু থিক সেল ওয়াল এবং থিক সেল মেমব্রেন দিয়ে গঠিত। এটার মূল কাজ হচ্ছে যে জাইলেমে যে জাইলেম বা ফ্লোয়েমে ভেসে বা ভাস্কুলার বান্ডেলে যে নিউট্রিয়েন্ট গুলো আছে, সেগুলো যেন বাইরে আমাদের বাইরে প্ল্যান্টের বাইরে চলে আসতে না পারে। তার মানে একই সাথে সেটা কিন্তু নিউট্রিয়েন্ট গুলোকে ঢুকতেও বাধা দিবে। তার মানে আমরা যদি সে নিউট্রন গুলো ভেতরে যেতে হয়, সে শুধু প্রত্যেক ইন্ডিভিজুয়াল সেলের যে মেমব্রেন ব্যারিয়ার ভেদ করতে হবে না, তাকে স্টিলি ভেদ করে জাইলেমে যেতে হবে। এবং এখানে তোমরা হয়তোবা দুটো টার্মের সাথে পরিচিত, একটা হচ্ছে অ্যাপোপ্লাজম। অ্যাপোপ্লাজম হচ্ছে কোনটা, যেটা হচ্ছে এই যে কর্টেক্সের এই যে সেল ইন্টারসেলুলার স্পেসটাকে আমরা বলছি অ্যাপোপ্লাজম। তাহলে নিউট্রিয়েন্ট গুলি কিন্তু ইচ্ছা করলে এই যে বিভিন্ন ইন্টারসেলুলার স্পেস হয়ে তারপর স্টিলের কাছে পৌঁছাতে পারে। অথবা সিমপ্লাজম বা সিমপ্লাস্ট আমরা বলি, সিমপ্লাস্ট হচ্ছে প্রত্যেকটা সেলের মেমব্রেনের ভেতর দিয়ে প্রত্যেকটা সেল একটা যে তোমরা প্লাজমোডেজমাটার মাধ্যমে কানেক্টেড, ইন্টারকানেক্টেড, এইটাকে আমরা বলছি যে তোমার সিমপ্লাস্টিক পাথওয়ে, অর্থাৎ প্রত্যেক সেলের ভেতর দিয়ে। তো যেভাবে পাথওয়ে যাক, সে সিমপ্লাস্টিক পাথওয়েতেই যাক আর অ্যাপোপ্লাস্ট পাথওয়েতেই যাক, আলটিমেটলি তাকে ভাস্কুলার বান্ডলে রিচ করতে হবে। তাহলে প্ল্যান্ট কিভাবে এই যে তোমার
প্রথমত সেল মেমব্রেনের ব্যারিয়ারটা কিভাবে ওভারকাম করে, এবং সেকেন্ডলি সে কিভাবে স্টিলির ব্যারিয়ারটাকে ওভারকাম করে জাইলেমে পৌঁছায়। তো এই নিয়ে আমরা যেমন একটা 1967-এর একটা এক্সপেরিমেন্ট আমরা এখানে সাইট করব, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, কারণ সায়েন্টিস্টরা তারা বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে, কিন্তু একই সাথে অনেক এক্সপেরিমেন্ট গুলো তাদেরকে কিন্তু অনেক নতুন নতুন প্রশ্নেরও যোগান দেয়। তার মধ্যে এটা একটা আমার কাছে ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট ছিল, যেখানে ওরা কি করেছিলেন যে আমরা ওরা একটা যে দু ধরনের প্ল্যান্ট নিয়ে, এখানে একটু, আচ্ছা, দু ধরনের প্ল্যান্ট নিয়ে তারা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেছিলেন, একটা হচ্ছে মেইজ আর একটা বিন। তোমরা জানো যে মেইজ হচ্ছে একটা তোমার তোমার সিরিয়াল ক্রপ, আর বিন হচ্ছে একটা লিগুম ক্রপ। হ্যাঁ, তো তো সেখানে তোমরা কি আমার সাথে আছো? জি স্যার। জি 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 স্যার, স্যার। জি স্যার। আছি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমরা বলছি যে একটা দু ধরনের প্ল্যান্টকে তারা নিয়েছিলেন, একটা সিরিয়াল ক্রপ আর একটা মেইজ বিন বা লিগুম ক্রপ, এবং ওনারা কি করেছেন, একটা হাইড্রোপনিক এক্সপেরিমেন্ট, অর্থাৎ একটা নিউট্রিয়েন্ট সলিউশনে তারা এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করেন। এবং ওনারা কি করেছিলেন যে নিউট্রিয়েন্ট সলিউশন তোমার মেইজের জন্য একটা এক ধরনের কন্টেইনার, এবং বিনের জন্য আরেকটা কন্টেইনার নিয়েছিলেন, এবং ওখানে তারা নির্দিষ্ট কনসেন্ট্রেশন, এক্সটার্নাল কনসেন্ট্রেশন, অর্থাৎ নিউট্রিয়েন্ট সলিউশনে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফেট, নাইট্রেট এবং সালফেট ইনিশিয়ালি একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন নিয়েছেন। এবং ওনাদের হাইপোথিসিস তখন অলরেডি তারা জানেন যে এই নিউট্রিয়েন্ট গুলো এসেনশিয়াল, সুতরাং তা প্রত্যেকটা নিউট্রিয়েন্ট যতই আমরা প্ল্যান্ট গুলোকে গ্রো করব, আফটার সার্টেন পিরিয়ড নিউট্রিয়েন্ট অবশ্যই কমবে, তাই না? তো তারা কি করেছিলেন যে ইনিশিয়ালি নিউট্রিয়েন্ট গুলো সলিউশনটা তৈরি করে সেটা একটু স্যাম্পল, পানির স্যাম্পল নিউট্রিয়েন্ট সলিউশন থেকে নিয়ে অ্যানালাইসিস করে দেখেছেন যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এরকম ছিল। এবং পরবর্তী 4 দিন পর ওনারা আবার নিউট্রিয়েন্ট সলিউশনটা নিয়েছেন, এবং নিয়ে দেখেছেন যে ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, নাইট্রেট, সালফেট এগুলোর কনসেন্ট্রেশন, এবং মেইজে দেখা গেল যে পটাশিয়াম, ক্যালসিয়াম, তোমার ফসফেট, নাইট্রেট, সালফেট এগুলো সব কমে গিয়েছে স্বাভাবিক, কিন্তু ইন্টারেস্টিংলি সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়েছে। ঠিক আছে, এবং সেটা বিনেও তাই, বিনেও সবগুলো কমেছে প্রায়, কিন্তু সেগুলো কমার হার মেইজের মতন একই রকম ছিল না। এবং আরো ইন্টারেস্টিং হলো যে সালফেটের পরিমাণ যেখানে মেইজে কমেছে, কিন্তু বিনে উল্টা বেড়ে গিয়েছে। তো ওরা একটু কিছুটা কনফিউজ ছিল। ওনারা বললেন তাহলে যে মেইজে এবং তোমার বিনে সেল স্যাপে নিউট্রিয়েন্টের পরিমাণ কেমন ছিল, কারণ তখন অনেকে কনসেপ্ট ছিল এরকম, সেলের নিউট্রিয়েন্ট ছিল কম্পারেটিভলি রুটে কম থাকে আর বাইরে বেশি থাকে, সুতরাং অনেকটা ডিফিউশন প্রক্রিয়ায় হয়তো বা নিউট্রিয়েন্ট গুলো ভেতরে যায়। কিন্তু ওনারা যখন সেল স্যাপের কনসেন্ট্রেশন মেজার করলেন, দেখলেন যে মেইজের সেল স্যাপের কনসেন্ট্রেশন বাইরের এক্সটার্নাল সেল কনসেন্ট্রেশনের চেয়ে 80 গুণ বেশি, অথবা বিনের ক্ষেত্রে 42 গুণ বেশি। বেশিরভাগ নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশন অনেক হাই তোমার বাইরের চাইতে সেলের ভেতরে। তাহলে নিউট্রিয়েন্ট গুলো কিভাবে যায়? তাহলে ওনারা উত্তর খোঁজার পাওয়ার চাইতে অনেকগুলো নতুন প্রশ্নের উদ্বেগ দিলেন, কিন্তু তারা কিছুটা ডিসিশনে আসলেন যে প্রথমত যে সিলেক্টিভিটি, অর্থাৎ নিউট্রিয়েন্ট আপটেক প্রসেস, যেটা সেই নিউট্রিয়েন্ট আপটেক প্রসেস একটা সিলেক্টিভ প্রসেস, কারণ ওনারা দেখেছেন যে পটাশিয়াম এবং ক্যালসিয়াম যেটা যে পরিমাণেই থাকুক, যে ক্যালসিয়ামের আপটেক মেইজে অনেক কম পরিমাণে কমছে, অর্থাৎ আপটেক কম হচ্ছে, যেখানে পটাশিয়ামের আপটেক অনেক বেশি হচ্ছে। সেকেন্ডলি তারা বলেছেন যে অ্যাকুমুলেশন, অর্থাৎ ভেতরের কনসেন্ট্রেশন, অর্থাৎ সেলের ভেতরের কনসেন্ট্রেশন অনেক হাই থাকা সত্ত্বেও, বাইরের কনসেন্ট্রেশন অনেক লো থাকা সত্ত্বেও নিউট্রিয়েন্ট গুলো এসেনশিয়ালি সেলের ভেতরে অ্যাকুমুলেশন হয়। তার মানে 2 নাম্বার হচ্ছে অ্যাকুমুলেশন। 3 নাম্বার হচ্ছে যে জেনোটাইপ, অর্থাৎ মেইজ এবং বিন দুইটা দু ধরনের প্ল্যান্ট, সুতরাং তাদের জেনেটিক ভেরিয়েশনটাও দু রকম, এবং দেখা যাচ্ছে যে তাদের আপটেকের প্যাটার্ন, অর্থাৎ যেমন পটাশিয়ামের আপটেক মেইজে অনেক বেশি, কিসের তুলনায় বিনে কম। যেমন নাইট্রেটের আপটেক
তোমার দুরকম আছে। আবার যেমন সরি আমি একটু এখানে তোমার ইয়েতে যেমন জুমে আমার স্লাইড গুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এনিওয়ে, আর কিন্তু সালফেটের আপটেকটা যদি আমরা দেখি, এটা বোল্ড করা যায়, সালফেটে যেখানে মেইজে সালফেট আপটেক মানে এক্সটার্নাল সলিউশন কমেছে, কিন্তু বিনের ক্ষেত্রে সেটা বেড়ে গিয়েছে। তো সেটা তার মানে কি, তার মানে জেনোটাইপ ভেরিয়েশনের কারণে নিউট্রিয়েন্ট আপটেকের প্যাটার্নও ডিফারেন্ট। তাহলে আমরা কি বলতে পারি যে ক্যারেক্টারিস্টিক্স নিউট্রিয়েন্ট আপটেক প্রসেসটাকে আমরা সিলেক্টিভিটি, অর্থাৎ সার্টেন মিনারেল এলিমেন্টস আর টেকেন আপ প্রেফারেন্সিয়ালি হোয়াইল আদার্স আর অলমোস্ট এক্সক্লুডেড। সেকেন্ডলি আমরা বলছি যে অ্যাকুমুলেশন দ্য কনসেন্ট্রেশন অফ মিনারেল এলিমেন্টস ক্যান বি মাচ হায়ার ইন দ্য প্ল্যান্ট সেলস আপ দেন ইন দ্য এক্সটার্নাল সলিউশন। এবং জেনোটাইপ, দেয়ার আর ডিস্টিংক্ট ডিফারেন্সেস অ্যামং প্ল্যান্ট স্পিসিস ইন আয়ন আপটেক ক্যারেক্টারিস্টিক্স। আমরা যে তোমাদের অনেকে হ্যান্ড রেজ করেছে, তোমাদেরকে যদি এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা একটু এখানে একটু পজ দিব বা আমরা থেমেও যেতে পারি। তোমাদের কি কি প্রশ্ন আছে একটু বলবে কি? হ্যাঁ, বলো। কে? ইমরান, ইমরান কি কিছু বলবে? স্যার স্যার এক্সটার্নাল কনসেন্ট্রেশন থেকে স্যার মানে রুট স্যাপের মধ্যে স্যার বেশি কনসেন্ট্রেশন কেন হয়েছে? আবার বলো। সরি। স্যার এক্সটার্নাল কনসেন্ট্রেশন যেটা আছে নিউট্রিয়েন্টের স্যার, সেখান থেকে স্যার মানে প্ল্যান্ট স্যাপ রুট স্যাপ যেটা আছে সেখানে কনসেন্ট্রেশন কেন বেশি হয়েছে? এইটা না ইনহেরেন্টলি, সেটাই তো ওদের তো সেই প্রশ্নটাই এটাই যে রুটের সেল স্যাপের কনসেন্ট্রেশন অনেক হাই, ইনহেরেন্টলি অনেক হাই। কেন হয়েছে না আবার দ্বারা আমরা আসি এখানে। ইনহেরেন্টলি সেল স্যাপ কনসেন্ট্রেশনটা একটু তোমার মানে এমনিতেই বেশি, তারপরও কেন নিউট্রিয়েন্টটা বাইরের সেল নিউট্রিয়েন্ট গুলো ভেতরে মানে প্ল্যান্টেড বা রুটে আপটেক হয়েছে, সেটা তাদের প্রশ্ন ছিল। কেন হয়েছে তা না, এটা ফ্যাক্ট। ঠিক, আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি এবার। হ্যাঁ। হ্যাঁ Sir, I have a question. হ্যাঁ প্লিজ। Sir, you said that phosphorus gets available in short range space for few moment. For a shorter period of time, yes. Okay, sir, what is the range of that pH actually? And the range of time, it's complicated. It depends on the soil type, soil characteristics, soil microbial population, etc. And what type of what is the form of phosphate available to the plants. All these factors actually contribute towards the availability of phosphate for plant uptake. It's a I think you will go through the text when you will be exposed to the phosphorus fixation course. I think I can discuss a little bit about the phosphorus fixation process in the plant. So the thing is, the phosphorus reserve in the in our planet is very limited. In the near future, I think within 40 to 50 years, no, 30 to 40 years of time, the world reserve for phosphate in our mines will be depleted. Then we'll get no rock phosphate for the manufacture of TSP or DAP. So in that case, you have to rely on the phosphorus present in the soil. So we are trying to figure out mechanisms. How can we utilize that soil inherent phosphates without adding additional phosphate? And due to the fact that phosphorus is getting fixed very easily, there are many alternatives. One of the alternative is to using acidic fertilizers. But acidic fertilizers also create problems in acquiring or making available other nutrients. In, I think I have answered your question. Is it? আর কেউ?
স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার, বলো। প্ল্যান্টের যে টাইপ যেমন মনোকট অথবা ডাইকট, এটা হুম, কি কোনোভাবে ভ্যারি করে নিউট্রিয়েন্ট আপটেকে? যেমন মেইসকে বলতে পারি যে এটা হচ্ছে মনোকট, আর হ্যাঁ ডিম ডাইকট, তো এটা কি কোনোভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে নিউট্রিয়েন্ট আপটেকের উপর? অবশ্যই। এখানে তোমাকে আমি তিনটা ফ্যাক্টর, আমরা এখানে থেমেছি কেন, তোমাদের আসলে একটা নেক্সট ক্লাসে হয়তো বা তোমাদেরকে আমরা উত্তরটা হয়তো বা দিব, কিন্তু এই ক্লাসের জন্য যে জেনোটাইপের ভ্যারিয়েশন কেন, জেনোটাইপিক ভ্যারিয়েশনটা কেন কন্ট্রিবিউট করে প্ল্যান্টের আপটেকে, অর্থাৎ জিনে, অর্থাৎ তার মানে কি, জেনোটাইপ ভ্যারিয়েশন মানে আয়ন আপটেক প্রসেস ইজ এ জিন রেগুলেটেড প্রসেস। তাই মানে এটা তোমাদের মাথায় কি কাজ করেছে কিনা? জি স্যার। হ্যাঁ, তো সেটাই। তার মানে কি, যে কেন নিউট্রিয়েন্ট আপটেক ভ্যারিয়েশন হচ্ছে, তার অনেকগুলোর কারণ। একটা যে বিভিন্ন জিন কন্ট্রোল, এখন জিন কিসের কোড ক্যারি করে তোমাদের জানা আছে? অবশ্যই জানা আছে, বায়োকেমিস্ট্রি পড়েছো। জিন কিসের কোড ক্যারি করে? আচ্ছা, আই মিন প্রোটিনের জন্য। প্রোটিনের করে। তার মানে যে, তার মানে কি, তোমার there are certain proteins that help the transport of certain nutrients. আমরা আরেকটা পয়েন্ট বলেছি যে নিউট্রিয়েন্ট আপটেক প্রসেস। আচ্ছা, আমরা কি স্ক্রিন শেয়ারে নাই বোধহয়, না? আচ্ছা, নিউট্রিয়েন্ট আপটেক প্রসেসটা কি একটা আমরা বলেছি যে জিন রেগুলেটেড, আরেকটা বলেছি যে এটা সিলেক্টিভ প্রসেস। তার মানে কিছু কিছু নিউট্রিয়েন্ট বেশি আপটেক করে, কিছু কিছু নিউট্রিয়েন্ট কম আপটেক করে। কিন্তু আমরা দুইটার ক্ষেত্রে, দুই ধরনের নিউট্রিয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন নাইট্রেট এবং তোমার তোমার কাছাকাছি কোনটা আছে, তোমার নাইট্রেট এবং পটাশিয়াম। দেখো, নাইট্রেট এবং পটাশিয়াম একটা বিনের ক্ষেত্রে, যে পটাশিয়াম যে পরিমাণে কমেছে, নাইট্রেট কিন্তু সেই পরিমাণে কমে, বরঞ্চ আরো বেশি কমেছে, তাই না? খেয়াল করো যে পটাশিয়াম, নাইট্রেট যে পরিমাণে কমেছে বিনে, কিন্তু পটাশিয়াম তার চাইতে কম কমেছে। তার মানে কি, নাইট্রেট বেশি আপটেক হয়েছে পটাশিয়ামের, অথবা দুইটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কিন্তু সেম, তাই না? তার মানে কি, তার মানে তাদের ডিফারেন্সিয়াল রেটে, অর্থাৎ সিলেক্টিভিটি সে আপটেক করেছে। তো এই সিলেক্টিভিটির কারণটা কি? তো আমরা যদি মানে আবার তোমার দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আর একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টটা কি? প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে যেটা ট্রান্সপোর্টে কোনো এক্সটার্নাল শক্তির প্রয়োজন হয় না, অর্থাৎ নিউট্রিয়েন্টটা মানে কোনো শক্তি ছাড়াই ভেতরে প্ল্যান্টের ভেতরে চলে যাচ্ছে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অর্থাৎ আমরা আরো সহজভাবে যদি বলি, যেটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যায়, হাই কেমিক্যাল পটেনশিয়ালের দিকে থেকে লো কেমিক্যাল পটেনশিয়ালের দিকে যায়। অর্থাৎ অর্থাৎ আমরা যদি উপর থেকে যদি একটা বল নিচে ফেলি, তাহলে সেটা আপনা আপনি যাবে না। আমরা যদি একটা পাহাড়ের উপর থেকে একটা পাথর নিচে ফেলি, অথবা তিনতলা থেকে একটা বল নিচে ফেলি, তাহলে সেটা তো আপনা আপনি যাবে। এটাকে আমরা বলি প্যাসিভ ট্রান্সপোর্ট, গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে হেল্প করতে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টটাকে আমরা যদি একটা বল যে থ্রো করে তিনতলায় উঠাতে চাই, তাহলে সেটাকে আমরা অ্যাডিশনাল শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং আমরা বলছি যে মুভমেন্ট অফ সাবস্টেন্স এগেইনস্ট এ গ্রেডিয়েন্ট অফ কেমিক্যাল পটেনশিয়াল। আমরা কেমিক্যাল পটেনশিয়ালের কনসেপ্টে নেক্সট ক্লাসে আমরা দেখবো, কিন্তু এটাকে আমরা বলছি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাওয়া হচ্ছে প্যাসিভ, আর লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাওয়া, তার মানে ঠেলে নিয়ে যাচ্ছি না, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাওয়াটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে? তো আমরা এই কনসেপ্ট, এখানে আমরা যদি আগে ইয়েটা দেখি, আবার এই ফিগারটা, তো এখানে দেখো যে সোডিয়ামের যে 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 পরিমাণ কিন্তু মানে ইয়ের চেতে কম। তার এখানে তোমাকে বোঝানো যাবে না, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলাপ করব। তো এনিওয়ে, তো তোমাদের কি কি আর মানে আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা বলেছি আজকের ক্লাসে আমরা যেটুকু পড়েছি সেটা হচ্ছে যে নিউট্রিয়েন্ট আপটেক প্রসেস, সেটা আমরা বলেছি যে প্ল্যান্ট রুটে যেতে হলে তাকে দু ধরনের ব্যারিয়ারকে ওভারকাম করতে হয়, একটা সেল ওয়াল এবং সেল মেমব্রেন। শোয়েব, তুমি কি বাইরে আছো? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা দু ধরনের ব্যারিয়ার, এবং যেটা প্ল্যান্টস অনেকগুলো নিউট্রিয়েন্ট আয়ন গুলো
সেল মেমব্রেনের সেল ওয়ালের ব্যারিয়ার ওভারকাম করতে পারলেও সেল মেমব্রেনের ব্যারিয়ার ওভারকাম করা তার জন্য কঠিন, কারণ সেখানে খুব কম্প্যাক্ট বাইলেয়ার প্রোটিন মেমব্রেন। কিন্তু আমরা দেখেছি যে সেটা কোনোভাবে আরেকটা সেকেন্ডলি আমরা দেখছি যে পরবর্তীতে সে ভাস্কুলার বান্ডলে যেতে হলে সেটা ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা আমরা যে স্টিলি, সেটা থিক সেল ওয়াল এবং সেল মেমব্রেন দিয়ে গঠিত কম্প্যাক্ট যে তোমার সেল দিয়ে ভাস্কুলার বান্ডেলকে ঘিরে রাখে, সেটাকেও ব্যারিয়ারটাকে ওভারকাম করতে হয়। তো সেখানে বিভিন্ন থিওরি তারা দিয়েছে কিভাবে এই নিউট্রিয়েন্ট আপটেকটা করে, কিন্তু একটা এক্সপেরিমেন্টে আমরা দেখেছি সেখানে উত্তর খোঁজার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখেছি উত্তর পাওয়ার চাইতে তারা বরঞ্চ প্রশ্নের উদ্রেক করেছে। কিন্তু তারা 3টে ক্যারেক্টারিস্টিক্স অফ নিউট্রিয়েন্ট আপটেক প্রসেস বলেছে। সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট আপটেক প্রসেস ইজ এ সিলেক্টিভ প্রসেস, ইটস এ অ্যাকুমুলেশন প্রসেস, এবং দেয়ার ইজ এ জেনোটাইপিক ডিফারেন্স ইন আয়ন আপটেক প্রসেস। তো বা জিন ইজ ইনভলভ ইন দ্য আয়ন আপটেক প্রসেস। তো সেখানে আমরা দেখেছি। এবং আরেকটা দুটো কনসেপ্ট আমরা বলেছি, নিউট্রিয়েন্ট আপটেক হতে পারে দু রকম। একটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, যেখানে নিউট্রিয়েন্ট আপটেক করতে হলে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাবে। আরেকটা হচ্ছে প্যাসিভ প্রসেস, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে স্পন্টেনিয়াসলি যাবে। ঠিক আছে, বলো সাজ্জাদ, কিছু বলছো? এনিওয়ে, তো আমরা এবং তোমাদের এখানে তোমরাই বলে দিয়েছো যে নিউট্রিয়েন্ট আপটেক প্রসেসে যেহেতু জিন ইনভলভ, তার মানে দেয়ার আর সার্টেন প্রোটিনস আর ইনভলভড, এবং এই প্রোটিনস গুলোকে অ্যাকচুয়ালি দে অ্যাক্ট অ্যাজ এ উইন্ডো ফর নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট, এবং তারা কি সেল মেমব্রেইনে তারা প্যাসেজ হিসেবে কাজ করে। এবং সেই প্ল্যান্ট মেমব্রেন কন্টেন্স ট্রান্সপোর্ট প্রোটিনস দ্যাট ফ্যাসিলিটেট দ্য প্যাসেজ অফ সিলেক্টিভ আয়নস। এবং সাধারণত তারা 3 ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে যে ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার, আর একটা আয়ন চ্যানেল। এই দুই ধরনের প্রোটিনস যেটা, তারা কিন্তু মেইনলি প্যাসিভ ট্রান্সপোর্টের জন্য রেসপন্সিবল। আবার বলছি, দেয়ার আর 3 টাইপস অফ প্রোটিন, তার মধ্যে ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার তারা হচ্ছে তোমার, এবং আরেকটা হচ্ছে আয়ন চ্যানেল, এরা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের জন্য জড়িত। আরেকটা হচ্ছে আয়ন পাম্প হচ্ছে অ্যাক্টিভ। স্যার স্ক্রিন শেয়ার হলে একটু ভালো হয়। ও, আমি স্ক্রিন শেয়ারে নাই। আবার আচ্ছা, কি বলছিলাম যে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্ট বিভিন্ন ট্রান্সপোর্ট প্রোটিন দিয়ে এর মাধ্যমে হয়, এবং তার 3 ধরনের প্রোটিন আছে। একটা হচ্ছে ক্যারিয়ার এবং আরেকটা হচ্ছে চ্যানেল। এই দুটো হচ্ছে তোমার প্যাসিভ ট্রান্সপোর্টের জন্য যায়, কিন্তু এটাকে আমরা বলছি ডিফিউশন। আরেকটা হচ্ছে আয়ন পাম্প, যেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য দেয়। এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা কি এটিপি ইউজ করে সে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে দেয়। আর যে তোমাদের একটু আয়ন চ্যানেলটা একটু বলি, যে আয়ন চ্যানেলটা হচ্ছে তোমার একটু দাঁড়াও, চ্যানেলটা হচ্ছে একটা মানে টানেল লাইক স্ট্রাকচার। তো এখানে যদি নিউট্রিয়েন্টটা ধরো মনে করো এটা নিউট্রিয়েন্টটা কি তোমার সাধারণত এই টানেল লাইক স্ট্রাকচারে সে একটা ফিজিক্যাল প্যাসেজ ইয়ে করে। আর যেটা হচ্ছে ট্রান্সপোর্টার, সেটা হচ্ছে একটা ট্রান্সপোর্ট। তোমরা জানো যে সেখানে নিউট্রিয়েন্টটা যখন তোমার এটা হচ্ছে যদি আমরা ট্রান্সপোর্টার বলি, আর এটা হচ্ছে চ্যানেল বলি। চ্যানেলটা কি ফিজিক্যালি যদি এটা ছোট নিউট্রিয়েন্ট হয়, সেটা সহজে তোমার প্যাসেজ করতে হবে, কিন্তু বড়গুলি সেটা ইয়ে করতে পারবে না, তাই না? নিউট্রিয়েন্ট আপটেক বা ইয়ে করতে পারে। কিন্তু ট্রান্সপোর্টার গুলো হচ্ছে স্পেশাল প্রোটিন, যেটা সেখানে একটা অ্যাক্টিভ সাইট আছে যেখানে নিউট্রিয়েন্ট গুলোকে আটকে রাখে। মনে করো এটা যদি পজিটিভলি চার্জ নিউট্রিয়েন্ট হয়, সেখানে নেগেটিভ চার্জ আসবে, এবং যখনই নিউট্রিয়েন্টটা সেখানে তোমার লেগে যায়, তখন প্রোটিনটা তার স্ট্রাকচার চেঞ্জ করে। স্ট্রাকচার তোমরা জানো যে প্রোটিনের কয় ধরনের স্ট্রাকচার আছে? একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, টারশিয়ারি, কোয়াটারনারি, সেকেন্ডারি, টারশিয়ারি, টারশিয়ারি, কোয়াটারনারি। আচ্ছা, 4টা। গুড। কিন্তু প্রাইমারি স্ট্রাকচার মানে কি? যেমন অ্যামাইনো অ্যাসিড চেইন, তাই না? অ্যামাইনো অ্যাসিড চেইন,
একটার সাথে অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ। যেটা চেইন তৈরি করেছে সেটাকে আমরা প্রাইমারি স্ট্রাকচার বলি। যখন দুইটা অ্যামাইনো অ্যাসিড চেইন, সরি সরি কিছু মনে করো না, আমি যে এটাতে বোঝানোর জন্যই করছি, সেটা যদি কোনো আরেকটা ডাইসালফাইড লিংকে দুইটা এস হবে এখানে, সালফাইড দুইটা চেইন যখন একটার সাথে আরেকটা যুক্ত হয় সেটাকে আমরা বলছি সেকেন্ডারি স্ট্রাকচার, যেমন, তাই না? আর আমি মনে করার জন্য আর কি। আর টারশিয়ারি স্ট্রাকচার কোনটা? টারশিয়ারি সরি টারশিয়ারি স্ট্রাকচারটা হচ্ছে সে যখন ইয়ে প্রোটিনটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে, তাই না? মনে আছে যে কমপ্লেক্স 3 ডাইমেনশনাল স্ট্রাকচার যে তৈরি করে। এখন যখনই নিউট্রিয়েন্টটা, মনে করো এটা একটা নিউট্রিয়েন্ট যখন তোমার ইয়ের সাথে যুক্ত হলো, তখনই সে স্ট্রাকচারটা এমন ভাবে শিফট করে যাতে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে সে নিউট্রিয়েন্টটা, এটা যদি সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেনের বাইরে থেকে সেটা ভেতরে নিয়ে চলে আসে। তার স্ট্রাকচারটা চেঞ্জ হওয়ার কারণে নিউট্রিয়েন্টটা বাইরে থেকে ভেতরে চলে আসে, অর্থাৎ স্ট্রাকচার চেঞ্জ হলে। এবং ট্রান্সপোর্টারগুলি সেরকম, এবং সেগুলি স্পেসিফিক, এগুলি হচ্ছে প্রত্যেকটা নিউট্রিয়েন্টের জন্য বা আয়নের জন্য স্পেসিফিক। মনে করো যেমন এই ইয়েটা, কথার কথা, এটা শুধুমাত্র ক্যালসিয়ামের জন্য ট্রান্সপোর্টারটা জড়িত। যদি ক্যালসিয়াম এখানে অ্যাটাচড হয়, সাথে সাথে সে স্ট্রাকচার চেঞ্জ করে মিনারেলটাকে মেমব্রেনের ভেতরে নিয়ে আসে। তো এই তার মানে এই দুইটাই কিন্তু মনে রাখতে হবে, এই দুইটাই কিন্তু সাধারণত হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ইয়ে করে। তা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাওয়াকে আমরা কি বলি? ডিফিউশন বলি না? তো যেহেতু এখানে এই প্রোটিনগুলি চ্যানেল বা ট্রান্সপোর্টার বা ক্যারিয়ার গুলোকে ডিফিউশন প্রসেসটাকে ফ্যাসিলিটেট করছে, এর জন্য এটাকে, এই প্রসেসটাকে আমরা বলছি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আমার কথা বুঝতে পারছো? তো আমরা বলছি এটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এখানে আমরা সংক্ষেপে দেখাচ্ছি যে তোমার যে এখানে কি, যে নরমালি সিম্পল ডিফিউশন, কিন্তু চাইল্ড চ্যানেল এবং ক্যারিয়ার প্রোটিন বা চ্যানেল প্রোটিনের মাধ্যমে নিউট্রিয়েন্টটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট বলছি, এবং পাশাপাশি এটাকে আমরা ফ্যাসিলিটেটেড ডিফিউশন বলছি। আর পাম্পগুলি কি করে? পাম্পগুলি, আয়ন পাম্প, এখানে যদি আমরা এটিপি ইউজ করে নিউট্রিয়েন্টটাকে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন থেকে প্রেস করে দিয়ে দেয়, এটাকে এর জন্য আমরা বলছি অ্যাক্টিভ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটা আয়ন পাম্প প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য দায়ী। তো আমরা, আমার মনে হয় আমি এখানে থেমে যেতে পারি। তোমাদের যদি কোনো, আমরা প্রসেসটা মানে আরেকটু এক্সপ্লেইন করব, এখানে কিছু সিনারিও গুলো দেখাবো, ঠিক আছে? তো তোমাদের আজকের কোনো প্রশ্ন আছে কিনা? আমি জানি যে তোমাদের অনেকে ইন্টারেস্ট হারাচ্ছ, কিন্তু আমি আসলে এই ক্লাসগুলো আমার কখনো জুমে নেওয়ার অভিজ্ঞতা নেই। আই রিয়েলি লাইক দ্য ক্লাস ফেস টু ফেস ক্লাসেস, এবং এই কনসেপ্টগুলো আসলে ফেস টু ফেসে আমরা খুব ঘন ঘন বোর্ডে গিয়ে আমাদের বোঝানো অনেক সহজ হতো। আমি সেইভাবে তোমাদের প্রিপারেশনটা আসলে আমি নিতে পারিনি। তোমাদের অনলাইন ক্লাসের জন্য আমার কিছু আরো আসলে অ্যাডিশনাল হোয়াইট বোর্ড ড্রয়িং এর স্কিলটা তৈরি করতে হতো, এবং সাথে সাথে সেগুলোকে, সে ধরনের কিছু স্লাইডও তৈরি করতে হতো। আমি আশা করছি যে নেক্সট ক্লাসে আই উইল প্রিপেয়ার দোজ। এবং ফার্স্ট অফ অল তোমাদেরকে আমার যেটা করতে হবে, যে তোমাদের অবশ্যই এই রিডিং ম্যাটেরিয়াল, অর্থাৎ আমার এই কোর্সের সাথে যেখান থেকে আমি পড়াচ্ছি সেটার টেক্সট গুলো তোমাকে দেওয়া এবং ভিডিও গুলো দেওয়া। এর জন্য আমরা বলেছি যে আমরা গুগল ক্লাসরুমে প্রেফারেন্সিয়ালি আমরা ইয়ে করব, বা একটা গ্রুপ মেইল খুলে সেখানে শেয়ার করব। তো তোমাদের সবার ইমেল অ্যাড্রেস বোধহয় আমাদের ডিন স্যার আমার কাছে পৌঁছে দিয়েছে, তো সেগুলো দিয়ে আমরা হয়তো বা গ্রুপে অ্যাড করে নিতে পারবো। তো আর আশা করি কোর্সটা তোমাদের কেমন লাগছে জানি না, যে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কনসেপ্টটা যদি ইনিশিয়ালি তোমাদের টিচার ভালোভাবে বোঝাতে না পারে, তাহলে সেই টপিকটা অনেক কঠিন লাগে। তো এনিওয়ে, তোমাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার এই যে স্যার ফসফরাস নিয়ে কোশ্চেন ছিল স্যার। ফসফরাস স্যার মাস ফ্লো হয় না, কারণ স্যার সয়েল সলিউশনে স্যার থাকতে পারতেছে না স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ। কারণ স্যার পিএইচ স্যার কমলে বা বাড়লে স্যার মানে অন্য স্যার ফিক্সড ফর্মে চলে যায় ফসফরাস স্যার। মন কথা স্যার সয়েল সলিউশন থাকে, এর ফলে স্যার মাস ফ্লোটা হচ্ছে না, মানে মাস ফ্লোর জন্য অ্যাভেলেবল ফসফরাস নাই।
আচ্ছা আচ্ছা স্যার, তাহলে স্যার ডিভিশনে হচ্ছে স্যার, ডিভিশনটা কেমনে হচ্ছে স্যার যদি স্যার অন্য ফিক্স ফর্মে আচ্ছা চলে যায়? আমি যে তোমাকে বলছি, মনে করো যখনই তোমার এখানে ফসফরাসের একটা ইয়ে আছে, যে যখনই তোমার নিউট্রিয়েন্টটা সয়েলে রুট জোন বলতে গেলে কিন্তু তোমরা মনে করবে একদম রুটের সাথে জাস্ট কাছে অ্যাডজাসেন্ট সয়েলে, সেখানে নিউট্রিয়েন্ট ফসফরাস যদি নীল হয়ে যায়, তখন নীল হয়ে গেলে একটা অনেকগুলো প্রসেসের একটা হচ্ছে যে তখন কিছু কিছু প্ল্যান্ট আছে তারা হাইড্রোজেন আয়ন মানে কি অ্যাসিডিটি তৈরি করে না, স্যার হাইড্রোজেন আয়ন তোমাকে বাইরে, প্লিজ খাদিজাকে, এখন তোমরা নিজেরা যদি মিউট করে না রাখো এবং তারপরে ইররিলেভেন্ট কথাবার্তা বলো তাহলে তো সমস্যা। হ্যাঁ খাদিজা কিছু বলছো, রেইজ হ্যান্ড করা আছে। জি স্যার। হ্যাঁ বলো। স্যার তুমি আওয়াজ করছিলে না, তাহলে কে করছিল? আচ্ছা এনিওয়ে বলো। আচ্ছা আমি একটু সাদের প্রশ্নটার উত্তরটা আগে দিয়ে নেই। তো ওখানে যেটা বলছে যে হাইড্রোজেন আয়ন কতগুলো প্ল্যান্ট আছে তার সাথে সাথে হাইড্রোজেন আয়ন পাম্প করা শুরু করে। তো হাইড্রোজেন আয়ন পাম্প করলে সে লোকালাইজড অ্যাসিডিটি তৈরি হয়। লোকালাইজড অ্যাসিডিটি তৈরি হলে তাহলে সেখানে থেকে যে ফিক্সড ফসফরাস সেটা অ্যাসিডিটির কারণে কিছুটা সলিউবলাইজ হয় এবং ফসফরাসটা প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল হয়। যখনই তার মানে যখন অ্যাভেলেবল হলো সেটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে অর্থাৎ ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে রুটের কাছে আসলো। এটা হচ্ছে একটা টেকনিক, এর সাথে আরো অনেকগুলো টেকনিক আছে যেমন প্ল্যান্ট মাইক্রোভ ইজ ইনভলভ ইন দিস। হ্যাঁ খাদিজা বলো। স্যার মানে স্যার ফসফরাস অ্যাসিডিক কন্ডিশনে মানে কেমন মানে কি অবস্থায় থাকে আর কি, এই জিনিসটা আর কি স্যার বুঝিনি। মানে অ্যালকালাইন হলে তো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নের সাথে ফিক্সড হয়ে যায়, কিন্তু অ্যাসিডিক থাকলে আর কি। আমরা 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 একটা ক্লাসে কিন্তু পড়বো যে রোল অফ পিএইচ ইন প্ল্যান্ট যে আপটেক, ঠিক আছে? তখন আমরা এই জিনিসগুলো একটু আলাপ করব, ঠিক আছে? হ্যাঁ আরেকটা কোশ্চেন আছে। বলেন স্যার। স্যার ট্রান্সপোর্ট প্রোটিনটা স্যার স্ট্রাকচার চেঞ্জ করলে স্যার কেন মানে আয়নটা ভিতরে ঢুকতে পারে? তোমার এটা তোমাদের আসলে আমি বলেছি যে ক্লাসে হলে আমরা দেখি আমি রিলেটেড কোনো ভিডিও পাই কিনা। যেটা হচ্ছে যে স্ট্রাকচারটা চেঞ্জ হওয়া মানে কি, তো তার প্রোটিনটা শেপ চেঞ্জ করে, তোমরা কি আমাকে এমনিতে দেখতে পাচ্ছ কিনা? তো মনে করো নিউট্রিয়েন্টটা যদি তোমার এখানে নিউট্রিয়েন্টটা যদি এখানে থাকে, সে মনে করো সে স্ট্রাকচার চেঞ্জ করে এদিকে নিয়ে গেল, অর্থাৎ তার মানে কি মেমব্রেনটা যদি এটা হয় এখানে বাইরে আছে, সে স্ট্রাকচারটা লুপটা চেঞ্জ করে ফেললো। এখানে মনে করো সে অ্যাক্টিভ সাইটটা হচ্ছে একটা লুপটা সে চেঞ্জ করে ভেতরে নিয়ে আসলো, তাইলে সে এটা আসলে একটু আমার এইভাবে ভার্চুয়ালি বোঝানো আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। তো এনিওয়ে আমার যেটা বলছি যে তোমার শেপ চেঞ্জ করে এক সাইড থেকে নিউট্রিয়েন্টের এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আসে, ঠিক আছে? ট্রান্সপোর্ট প্রোটিনটা স্যার কি আমি মানে একটু সেল ক্লাসে পরে মেমব্রেনে? কথা বলবো। হ্যাঁ ওকে। হ্যাঁ বলো। স্যার ট্রান্সপোর্ট প্রোটিনটা কি মানে সেল মেমব্রেনের সাথেই থাকে যখন আমরা তোমাদের কিন্তু ভিডিওতে একটা ইয়েতে দেখেছি, এই যে মেমব্রেনটা, এই যে দেখো বাইলিয়ার মেমব্রেন, এর মেমব্রেনের ফাঁকে ফাঁকে এটা উইন্ডোর মতন করে সেই ট্রান্সপোর্ট প্রোটিন গুলো মানে থাকে আর কি। এখানে এরকম ভাবে থাকে না, অনেক ইয়েতে থাকে, মানে আরবিট্রারি কাইন্ড অফ স্ট্রাকচার। এখানে খুব সিম্পলিফাইড ড্রয়িং দিয়েছি আমরা তোমাদের। এটা কিন্তু আমরা একটা টাজ এন্ড ক্রেগারের বই থেকে নেওয়া। তো এনিওয়ে, তো যেটা আমরা বলছি যে সেই এখানে যখন ট্রান্সপোর্ট প্রোটিনগুলি প্রত্যেকটা মেমব্রেনের মাঝে থাকে, এবং মনে রাখবে যে আচ্ছা আমরা পরে পড়বো, টনোপ্লাস্টের কথা পরে আসবে, ঠিক আছে? তো এখানেও যেমন আরেকটা ফিগারে দেয়া আছে যে তোমার মেমব্রেন প্রোটিনের মাঝে মাঝেই বসানো থাকে আর কি। হ্যাঁ উইন্ডো হিসাবে কাজ করে, যেমন আমাদের দেয়ালের মধ্যে মাঝে মাঝে দরজা বা জানালা থাকে, প্রোটিন গুলো ওইভাবে যে তোমার acts as a window or passage for nutrient transport, ঠিক? আর কোন প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে স্যার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা কখন হয়? যখন হচ্ছে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাওয়া, অর্থাৎ কোন নিউট্রিয়েন্ট অনেক সময়, যেমন একটু আগে আমি বললাম যে ফসফরাসটা কথার কথা যে ভেতরে অনেক বেশি আছে কিন্তু বাইরে ওইভাবে নাই,
তখন কি লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন, সরি, ভেতরে অনেক বেশি আছে কিন্তু বাইরে কম আছে, তো তখন ভেতরে বাইরের থেকে যদি লো কনসেন্ট্রেশন থেকে যদি হাই কনসেন্ট্রেশনের দিকে যায়, সাধারণত আমরা সেটা কি বলি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমরা একটু পরে তোমাদের নেক্সট ক্লাসে দুই ধরনের কনসেপ্ট বলবো, একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তখন আমরা আর একটু ক্লারিফাই করব। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কিছু? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, কে? স্যার আমি তৌফিক। তৌফিক, হ্যাঁ বলো। স্যার আপনি একটা স্লাইডে বলেছিলেন সিমপ্লাজম। হ্যাঁ স্যার ওইখানে আসলে ভ্যাকুইলের একটা বড় ভূমিকা থাকার কথা কিনা? আচ্ছা, সিমপ্লাস্ট হচ্ছে যখন নিউট্রিয়েন্টটা একটা সেলের ভেতরে ভেতরে একটা ভেতর সেলের থেকে আরেকটা সেলের দিকে মানে যায়, ট্রান্সপোর্ট করে। আর অ্যাপোপ্লাজম আমরা বলছি যখন সে নিউট্রিয়েন্টটা ইন্টারসেলুলার স্পেসের মাঝখান দিয়ে সে মানে স্টিলের দিকে যায়, সেটা হচ্ছে অ্যাপোপ্লাজম। এখন অ্যাপোপ্লাজম কিন্তু মানে আমরা বলছি যে ইন্টারসেলুলার যে স্পেসটাকে সেটাকে আমরা বলছি, এবং অ্যাপোপ্লাজমিক পাথওয়ে বলছি যখন সেই ইন্টারসেলুলার স্পেসের মাধ্যমে, আর সিমপ্লাস্টিক বলছি একটা সেল থেকে আরেকটা সেলের ভেতর দিয়ে সে যখন নিউট্রিয়েন্টে ট্রান্সপোর্ট করে। হ্যাঁ স্যার, এইটা ক্লিয়ার, কিন্তু সিমপ্লাজমের ক্ষেত্রে ভ্যাকুইলটার আসলে একটা বড় ভূমিকা থাকার কথা কিনা? যেমন প্ল্যান্ট সেল, বলো। হ্যাঁ, যেমন প্ল্যান্ট সেলে স্যার একটা বড় ভ্যাকুইল আছে, কিন্তু অ্যানিমাল সেলে কোনো ভ্যাকুইল আসলে নাই। তো এই ভ্যাকুইলের কাজ কি জানো? স্যার ও হলো ওয়াটারি সাবস্টেন্স ধরে রাখবে বা ওর মধ্যে কিছু নিউট্রিয়েন্ট আচ্ছা, মেইনলি হ্যাঁ এক্স্যাক্টলি, পরেরটা তোমার ঠিক আছে। মেইনলি ভ্যাকুইলের কাজ হচ্ছে এটা রিজার্ভার হিসেবে কাজ করে, সেলের রিজার্ভার হিসেবে কাজ করে। তো যখনই গুলোতে যখন মেইনলি আমরা যখন নিউট্রিয়েন্ট আপটেকে একটা ভ্যাকুইলের ভূমিকা যথেষ্ট বেশি। কেন সেটা আমরা একটু পরেই আমরা বলবো। সে কিন্তু প্রয়োজন মতো, এটা অবশ্যই যেগুলো বিভিন্ন মানে সেল সিগন্যালের রেসপন্সিবল, প্রয়োজন মতো সে যখন নিউট্রিয়েন্ট এখানে সাইটোপ্লাজমে মেইনলি তো নিউট্রিয়েন্টটা প্রথমে আপটেক হয়ে কোথায় যায়? সাইটোসলে যায় না, সাইটোপ্লাজমে যায় না। এখন আমি এখন বললে তোমাদের একটু কনফিউজড মনে হবে যে যখনই তার নিউট্রিয়েন্টটা দরকার হয়, কারণ তুমি যদি তোমরা দেখেছো যে নিউট্রিয়েন্ট গুলো সেল সেপে অনেক বেশি কনসেন্ট্রেশন আর বাইরে অনেক কম, তাহলে নিউট্রিয়েন্টটা যদি সবই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটিপি ইউজ করে নিতে হতো, তাহলে তো প্রচুর পরিমাণে শক্তি দরকার হতো, তাই না প্ল্যান্টের? জি স্যার। কিন্তু এত শক্তি ইউজ করে এটা অবশ্যই একটা কস্ট এফেক্টিভ প্রসেস হতো না। আমি কস্ট ইন দ্য সেন্স অফ এটিপি ইউজ বলছি। তো তার মানে সে এখন কতগুলো আমার যে ইভলিউশন প্ল্যান্টের, আমার হিউম্যানও কিন্তু সেম প্রসেসই ট্রান্সপোর্ট হয়। ইভলিউশনটা এত চমৎকার প্রসেস তৈরি করেছে যেখানে সে কি করে, যখনই তোমার নিউট্রিয়েন্ট আপটেকের দরকার হয় সে তখন কি করে, নিউট্রিয়েন্ট গুলো প্রথমে তার যে নিউট্রিয়েন্টটা দরকার সেটা আগে তোমার ভ্যাকুইলে অনেকটা ভেতরে দিয়ে দেয়, যার ফলে একটা শূন্যতা তৈরি হয়। তখন কি বাইরে থেকে নিউট্রিয়েন্ট ওই ভ্যাকুয়ামটা ইয়ে করার জন্য সাইটোসোলে প্রবেশ করে। তো সেখানে ভ্যাকুইলে একটা বড় ভূমিকা আছে। আমরা যখন ইন ডিটেলে যাব হয়তো বা আমরা চেষ্টা করবো, আমি জানি না, আমার কিন্তু কাছে মানে ভার্চুয়াল ক্লাস আসলে খুবই এটা দিজ আর ভেরি ভেরি টেকনিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল থিংস টু মানে ডেলিভার। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে ফেস টু ফেস হয়তোবা আমি ইনকম্পিটেন্ট, এই কারণে হয়তোবা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার বলেন। স্যার আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে নিউট্রিয়েন্ট গুলো যাচ্ছে, অর্থাৎ সেলের ভিতরে অলরেডি হাই কনসেন্ট্রেটেড কোন নিউট্রিয়েন্ট আছে, তাহলে আমাদের সেলের ভিতরে নিউট্রিয়েন্ট গুলো কেন ইউজ করছি না? আমরা কেন বাইরে থেকে আবার নিউট্রিয়েন্ট নিয়ে সেটা কাজে লাগাচ্ছি? আচ্ছা, তোমাকে কাজে লাগাচ্ছে আর কি। না, তুমি মানুষকে দিয়ে চিন্তা করো না যে তুমি তুমি যে পরিমাণে প্রোটিন খাচ্ছ তার চেয়ে অনেক বেশি প্রোটিন তোমার বডিতে আছে, তারপরে তুমি প্রোটিন নিচ্ছ কেন? আমার প্রশ্নের উত্তর পেয়েছো? সেই প্রশ্নের উত্তরটা আমিও জানি না স্যার। না না না, তুমি তার মানে কি ফর দ্য ফিজিওলজিক্যাল প্রসেসেস আমার প্রত্যেকটার অ্যাক্টিভিটির জন্য নিউট্রিয়েন্ট দরকার হচ্ছে, এবং তার মধ্যে অনেকগুলো নিউট্রিয়েন্ট যে আমি যে প্রোটিনটা খাচ্ছি আমার মাসেল তৈরির জন্য, আমার বিভিন্ন প্রোটিন তৈরির জন্য, আমার এনজাইম তৈরির জন্য প্রতিনিয়ত মানে আরো এক্সট্রা
প্রোটিন যাচ্ছে, আবার কিছু কিছু প্রোটিন আমার বডি থেকে বের হয়ে যাচ্ছে। তো সেই ঘাটতিটা, এই সাইকেলটা মেনটেন করার জন্য কিন্তু আমার প্রতিনিয়ত রিপ্লেনিশ করতে হয়। অবশ্য তোমাকে একটা খুব চমৎকার টপিক আমাকে দিয়েছো যে আমরা কেন রিসাইকেল করি না। তোমরা রিসেন্টলি জানো যে 2017 সালে একজন নোবেল পুরস্কার পেয়েছে যে সেলের অটোফেজি কন্ডিশনের জন্য। তোমরা যে অথবা অনেকে বলছে যে রোজা রাখলে শরীরের জন্য ভালো ইত্যাদি, যে যে আমাদের বডি মানে তাহলে তার নিজের যে অতিরিক্ত জিনিস যেগুলো আমরা বের হয়ে যেত সেটা রিইউজ করে। সেটার জন্য আসলে একটা ব্যাপার হচ্ছে যে তখন একটা স্টারভেশনের পিরিয়ডের দরকার হয়। প্ল্যান্টও কিন্তু যখন তার স্টারভেশনে থাকে তখন কিন্তু সে তার নিজের জিনিসগুলি নিতে থাকে। তোমরা এটার কিন্তু একটা ভালো উদাহরণ জানো যে নাইট্রোজেন যখন প্ল্যান্টে যে কমে যায়, হ্যাঁ, তখন কিন্তু সে ওল্ডার লিফ থেকে নাইট্রোজেন গুলি ভেঙে ইয়াঙ্গার লিফে যায়। তখন সে যখনই সে বাইরে থেকে না পায় তখন সে নিজের গুলি ইউজ করে। তুমি কি সেটা খেয়াল করেছো কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো তুমি চমৎকার একটা কোশ্চেন করেছো, আমার কাছে ভালো লেগেছে যে তোমরা যে জিনিসগুলো অনেক অলরেডি জানো, কিন্তু সেটাকে তোমরা যদি চিন্তা করো যে আসলে কেন হচ্ছে, কি ঘটছে, তাহলে কিন্তু তোমরা আরো নতুন নতুন প্রশ্ন তোমাদের মাথায় আসবে। যাই হোক, আর কারো আমি প্রশ্ন? এখানে একটু কথা বলতে চাই স্যার। বলেন ম্যাডাম। স্যার মানে এই যে এই টপিকটা যেটা আসলো, যে যেহেতু সেলস হেল্পের মধ্যে হাই কনসেন্ট্রেশন একটা জিনিস আছে, তারপরও সেটা কেন বাইরে থেকে নিব। স্যার আসলে পুরো মানে লেকচার শুনে যেটা মনে হলো, আয়ন আপটেক মেকানিজমটা খুবই কমপ্লেক্স। এক একটা আয়ন এক একটা মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আসলে কিভাবে ঢুকবে। সবাই কিন্তু একই রকম ভাবে ঢুকতেছে না। এক্স্যাক্টলি আমি তোমাদের একটু পরেই বলবো ভোল্টেজ রেগুলেটেড কেউ মাসে প্রসেস। যাচ্ছে, কেউ ডিফিউশনে যাচ্ছে। আচ্ছা, বলো। হ্যাঁ, তাহলে স্যার আমার মনে হয় যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনের যেটা সেলস অ্যাপের ভিতরে হাই কনসেন্ট্রেশনের যেটা ছিল, ওই মানে তার যে কাজের জন্য সে বাইরে থেকে নিচ্ছে, বডির ভিতরে যেটা ছিল সেটা ওই কাজের জন্য অ্যাভেলেবল ছিল না। এই জন্য তো বাইরে থেকে নিতে হচ্ছে। যেরকম আমাদের শরীরের জন্য, আমার শরীরে তো ফ্যাট আছে, মাসেল আছে। এক্স্যাক্টলি তুমি মনে করো এখন তার ফটোসিনথেসিস হবে। হ্যাঁ, এখন ফটোসিনথেসিসের জন্য তুমি জানো যে আয়রন এবং ম্যাঙ্গানিজ তার দরকার, তার কিন্তু ক্যালসিয়াম তখন দরকার নেই। হ্যাঁ, আবার নতুন প্ল্যান্ট তৈরি হচ্ছে, তখন কিন্তু তার যে ক্যালসিয়াম সেল মেমব্রেন তৈরি করার জন্য ক্যালসিয়াম দরকার, ক্যালসিয়াম পেকটেট দরকার, তখন তার কিন্তু ক্যালসিয়াম দরকার হবে। তো এই যে সে যে তার সিলেক্টিভলি কখন কোনটা লাগছে সেটা সে সিলেক্টিভলি কিভাবে আপটেক করে, এটা তোমাদের প্রশ্ন কি এসছে? তাইলে আমি ভেরি গ্ল্যাড দ্যাট তোমার এই প্রশ্নগুলো আছে। তাহলে সেটা কিভাবে সে রেগুলেট করে? আমরা কিন্তু আমাদের লেকচারটা বাইরে যখন আমি এগ্রিকালচার কোর্সগুলোতে প্ল্যান্ট নিউট্রিশন একটা কিন্তু টোটাল কোর্স, আর এখানে আমার একটা হচ্ছে 6 লেকচার না 8 লেকচারের একটা কোর্স। তুমি বুঝতে পারছো আমার কভারেজটা কতখানি হবে। আমি যেখানে থেকে ধরো আমরা পড়াশোনা করেছি সেটা ইংল্যান্ডে বা জাপানে, সেখানে কিন্তু প্ল্যান্ট নিউট্রিশনের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, বুঝতে পারছো, এগ্রিকালচারে কিন্তু। আর আমরা এখানে কি ডিল করছি? আমরা ছোট্ট একটা অংশ হ্যাঁ। তো আমার কাছে এটা তোমাদের একটু জাস্ট, আমি এখানে আর বাড়াবো না, তোমাদের ক্লাসের সময়ও শেষ। এরপরে কি ক্লাস আছে? জাস্ট আমি তোমাদের 5 মিনিটে যেটা বলতে চাই, যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা যারা ক্লাস থেকে বের হয়ে যেতে চাচ্ছ যাও, এবং তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার কারো যদি দেওয়ার পর চলে যেতে চাও, আমার সেটা তো কোনো আপত্তি নেই কিন্তু তোমাদের, ঠিক আছে? তোমাদের জাস্ট ফ্র্যাঙ্কলি বলে রাখলাম। তো যেটা আমরা বলছিলাম যে এখানে তোমার প্ল্যান্ট আপটেকটা কিভাবে, প্ল্যান্টটা আপটেক করে, এটা যদি আমরা ক্লিয়ারলি জানি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বিভিন্ন প্রবলেম সলভ, যেমন ধরো মনে করো মানুষে, আমরা প্রথম ক্লাসে বলেছি যে জিঙ্ক একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, কিন্তু জিঙ্কটা আমরা খাবারের মাধ্যমে আমরা বলে যেমন যে ফর্টিফাই করতে চাচ্ছি। তো এখন তাহলে তোমার যদি টোটাল প্রসেসটা জানা থাকে যে আসলে প্ল্যান্টটা কোন কন্ডিশনগুলোতে জিঙ্কটা আপটেকের জন্য কি কি ফ্যাক্টরগুলো বাকি আছে, অথবা মানুষের অ্যাসিমিলেশনের জন্য জিঙ্কে কি কি ফ্যাক্টরগুলো আছে, অথবা কোন ফ্যাক্টরগুলো প্ল্যান্ট থেকে নিউট্রিয়েন্ট মানুষের অ্যাসিমিলেশনে বাধা দেয়। যেমন তোমরা জানো যে আয়রন বা জিঙ্ক এগুলো তোমার ফাইটেট বলে, যেমন ফসফরাস কিন্তু লেগুম ক্রপে, গ্রামিনিয়াস প্ল্যান্টে বা সিরিয়াল ক্রপে ফাইটেট হিসাবে থাকে। আর ফাইটেট যখন গ্রেইনে জমা হয় তখন আবার একই সাথে ফাইটেট কিন্তু আয়রন এবং জিঙ্ক এগুলোকে ফিক্স করে রাখে, অর্থাৎ বন্ডিং করে মেটাল ফাইটেট কমপ্লেক্স তৈরি করে। কিন্তু এই ফাইটেট মেটাল কমপ্লেক্সটা ভাঙার মতন এনজাইম কিন্তু আমার মানুষের বডিতে নাই, যার ফলে আমরা যে রাইসে যত পরিমাণে আয়রন দেই, যত পরিমাণে জিঙ্ক দেই, তাহলে কিন্তু সেটা আমাকে বডিতে কাজে লাগবে না, সেটা আমার স্টুলের সাথে বের হয়ে যাবে। তাহলে এখন আমাকে যদি এসেনশিয়াল, আমি তাহলে আমাকে
বুঝতে হবে যে কোন ধরনের ক্রপ গুলোতে আমরা আসলে ফর্টিফাই করলে এটা এফেক্টিভ হবে। আবার দেখা যাচ্ছে যে না, আমরা রাইসেই জিঙ্কটা যদি ফাইটেড ছাড়া অন্য কোথাও যদি সেটা বন্ডিং তৈরি করে তাহলে কিন্তু আমি আপটেক করতে পারবো। তাহলে সেটা কিভাবে করতে হবে? আবার আপটেক, যেমন আমার প্ল্যান্টের ক্ষেত্রে আপটেক, যে কোন যে আমরা বলেছি যে ট্রান্সপোর্ট প্রোটিন গুলো কোন ট্রান্সপোর্ট, যেমন রাইসে কিন্তু জেনেটিক ভ্যারিয়েশন অনেক আছে, যেমন কিছু লোকাল রাইস আছে তারা জিঙ্ক অনেক বেশি পরিমাণে আপটেক করে, কিন্তু আমাদের যে হাই ইল্ডিং ভ্যারাইটি গুলি হচ্ছে সেই হাই ইল্ডিং ভ্যারাইটি গুলিতে জিঙ্ক ট্রান্সপোর্টার গুলো সাধারণত রুটে নাই, কম, তার ফলে কি সে ইনহেরেন্টলি কম জিঙ্ক আপটেক করে। কিন্তু আমরা যদি এমন ভাবে ওই প্রোটিন গুলোকে যদি সিলেক্ট করে ওই জিন গুলোকে যদি আইডেন্টিফাই করে ট্রান্সফার করতে পারি, এটা বায়োটেকনোলজিস্টের কাজ, কিন্তু ইনিশিয়াল স্ক্রিনিং করবে নিউট্রিশনিস্ট, যে সেটা যদি ওই ধরনের রাইসে ট্রান্সফার সিলেক্টিভলি আমরা ট্রান্সফার করতে পারি তাহলে কিন্তু সে আবার আমরা ওই কনভেনশনাল প্ল্যান্টগুলি বেশি পরিমাণে জিঙ্ক আপটেক করবে। আবার আমরা একটা এক্সপেরিমেন্ট অলরেডি পাবলিশ করেছি আমরা, তো দেখা গিয়েছে যে আমরা দেখেছি যে প্ল্যান্টে আবার রুটে যে রুটের নিউট্রিয়েন্ট আপটেকের যে যে ট্রান্সপোর্টার গুলি থাকে লিফে বা শুটে কিন্তু সেরকম থাকে না। তো আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি যেখানে সোমাক্লোনাল ভেরিয়েশন, আমরা মানে কি একটা, তোমরা জানো যে বায়োটেকনোলজিতে আমরা কি করেছি, একটা রুট সেলকে আমরা যে নিয়ে আমরা টিস্যু কালচার করেছি, টিস্যু কালচার করে আমাদের যে প্ল্যান্টের শুট আছে, রেডি যে প্লুমিউল আছে, রেডিক্যাল না, প্লুমিউল থেকে আমরা রুট গ্রো করেছি। বুঝতে পারছো আমার কথা? পরে আমরা দেখেছি যে যখনই আমরা যে শুটটাকে রুটে কনভার্ট করেছি, যখন বা আমরা প্লুমিউল থেকে একটা সেল নিয়ে সেটা থেকে সিড বানিয়ে সেটা থেকে রুট গ্রো করেছি, তখন দেখেছে জিঙ্কের আপটেক বেড়ে গেছে, অর্থাৎ রেডিকেলের চাইতে প্লুমিউলে তার জিঙ্ক ট্রান্সপোর্টার বেশি ছিল, যার ফলে জিঙ্কের আপটেক বেশি বেড়েছে, যার ফলে আলটিমেটলি আমাদের গ্রেনেও কিন্তু জিঙ্কের পরিমাণ বেশি বেড়ে গেছে। তো তার মানে কি, তোমার যদি কনসেপ্ট অফ নিউট্রিশন ভালো থাকে, হাউ প্ল্যান্ট আপটেক অ্যান্ড ইউটিলাইজ নিউট্রিয়েন্ট, এটাই তো প্ল্যান্ট নিউট্রিশন, তাইলে কিন্তু তুমি বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার মতন টেকনিক তুমি ডেভেলপ করতে পারবে। যাই হোক, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে। আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ Can you suggest us few name of books to prepare the assignment, please? তোমাদের আমরা একটু জাস্ট হোল্ড করো, আমি তোমাদের একটা স্লাইড দেখাচ্ছি। আমি আসলে তোমাদের গ্রুপটা আমি আসলে রিসেন্টলি একটু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের এটা নিয়ে কাজ করতে পারছি না, যে তোমাদের ইয়েটা যে কারণে, কিন্তু আমি তোমাদের জাস্ট বলছি যে আচ্ছা, এখানে কি তোমরা স্লাইড স্ক্রিন শেয়ার করতে Please share the screen. তোমার আমরা মেইনলি আমাদের বেশিরভাগ টেক্সট আমরা পুরো মার্শনার্স মিনারেল নিউট্রিশন অফ হায়ার প্ল্যান্টস বাই পেট্রা মার্শনার, ঠিক আছে? আরেকটা বই আছে প্ল্যান্ট ফিজিওলজি বাই তাজ এন্ড জেইগার, 4th এডিশন। এই দুটো বইয়েরই সফট কপি আছে, আমি দুইটার বইয়ের সফট কপি আমি তোমাদেরকে দিয়ে দিব, যেহেতু এটা তোমরা বুঝো এটা আমরা ওপেন সোর্স না, তো সুতরাং আমি বলবো যে এটা পয়সার বিনিময়ে কেউ শেয়ার করো না, এই আর কি, ঠিক আছে? মার্শনারের বইটা এবং, ঠিক আছে? এনিওয়ে, আচ্ছা, তো থ্যাংক ইউ, তোমরা স্ক্রিনশট নিলে পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, ফাইন। তো আমার মনে হয় তোমাদের সাথে থাকার জন্য 267-66 জনকে অনেক ধন্যবাদ, আর এক পর্যায়ে 340 জন ছিলে, থ্যাংক ইউ। ওকে, আর আশা করি যারা ছিলে তারা প্রত্যেকের আইডি মেসেজ করে দিয়েছিলে, ঠিক আছে? স্যার আমার ফসফরাস একটু কনফিউশন ছিল স্যার এখনো। স্যার যে আপনি বলছেন পিএইচ বাড়লে বা কমলে, স্যার আমি কিন্তু আরেকটা মিটিং এ যাব, তারপর আমি ভেবেছিলাম যে 11:30টায় শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, নেক্সট প্রশ্ন। আচ্ছা, তুমি তোমার তুমি এক সময় আমাকে মানে মেসেঞ্জারে নক করতে পারো, তাহলে আমরা আলাপ করতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।